This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে খেলা হবে? ২১-এর ভোটের আগেই বলেছিল বঙ্গের শাসক দল, আবার ২৪-এও খেলা হলো, আর ২৬-এ খেলা হবে করতে করতে খেলা শুরুই হয়ে গেল। আর সেই খেলা আবার আজই খেলা ভাঙার খেলা। ওই যে ক্যাট ইজ আউট, ঝুলি থেকে বেরোলো বেড়াল। আজ নেতাজি ইন্ডোরে দলের মেগা বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী। সেখানেই তো বললেন খেলা ভাঙার খেলা। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নাম্বার 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। তাহলে 4 খেলা, মোটামুটি এটাই ছিল আজ তৃণমূল নেত্রীর বক্তব্যের নির্যাস। নিজেই তো বলেন। আর সেই 4 খেলার প্রথম খেলা ওই যে ক্যাট ইজ আউট। যেটা বললাম সেটা ক্লিয়ার হলো। আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear, very much clear. ঝুলি থেকে বেরোলো বেড়াল, আর সেখানে কি কেঁচো খুঁড়তে কেউটে? ওই যে যেখানে ভূতের ভয়, আবার বলতে পারেন যেখানে ভোটের ভয়। ভুতুড়ে ভোটার নিয়েই তো যত ভয় রাজনীতির এখন। আজ হাতে গরম প্রমাণও দিলেন তৃণমূল নেত্রী। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। আমরা বলেছি এএসডি ভোটার অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার্সদের তালিকা মুক্ত করতে হবে। 4টি স্তরে ভোটার তালিকার যাবতীয় কাজ রাজ্য সরকারের অফিসাররা করেন। আর বিজেপি বলছে ওরা রোহিঙ্গা এনে ঢুকিয়েছে। ওরা যদি রোহিঙ্গা এনে ঢোকায় তাহলে রোহিঙ্গারা আসলো এবং কোথায় থাকলো তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাজ। যত বুথ লেভেল অফিসার বিএলও, তারা কাদের লোক? তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। আবার দেখুন, আর বলবো কি, সবই তো হরিয়ানা। তাহলে সেই খেলার পর এবার খেলা ভাঙার খেলা। মহারাষ্ট্র দিল্লি বিধানসভা নির্বাচনের পর থেকেই তো তা চলছে। আজ দলের বৈঠকে বুঝিয়ে দিলেন 26-এর আগে তৃণমূলের রাজনীতির হাতিয়ার ভুতুড়ে ভোটার। মনে নেই? এই সেদিনই তো অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? এটা প্রত্যাশিতই ছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার লিস্ট সংশোধন এবং ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচিতে নামবে তৃণমূল কংগ্রেস। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে।
ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না, যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। এবারের 25-এর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে 17.5 লক্ষ ভোটার লিস্টে ভোটার তালিকায় ডাবল এন্ট্রি আছে, ট্রিপল এন্ট্রি আছে, ভুয়ো নাম আছে, একই এপিকে একাধিক নাম আছে। তাই নিয়ে মাথায় করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা সিইওর অফিসে দিয়ে এসেছিলাম। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। হরিয়ানা তো ভর্তি। নাম ঢোকাচ্ছে এই স্টাফ যারা, তারা তো রাজ্য সরকারের কন্ট্রোলে কাজ করে, নির্বাচনের কাজটা করে নির্বাচন কমিশনের কেয়ারে, আদারওয়াইজ তারা তো রাজ্য সরকারের কন্ট্রোলে। তাহলে এখানে একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার সব মিলিয়ে ভুতুরে ভোটার যোগ করার ঝোঁক কাজ করছে। এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা, গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব। আর পাঞ্জাবেও তো ভোট আছে না, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা। হরিয়ানা পাঞ্জাব দেখালেন, আমরা তো দেখেছি যে একই ব্যক্তি একই এপিক দিয়ে একই জেলার দুটি বিধানসভা, পাশাপাশি বিধানসভায় তার নাম রয়েছে। এই ভোটারগুলোকে এতদিন ধরে নির্বাচনে ব্যবহার করা হয়, এবারেও হবে। এখান থেকে যদি ভোটার কার্ড হওয়ার পর আবার যদি হরিয়ানাতে যাই, তাহলে পশ্চিমবঙ্গ কেন পারলো না ঠেকাতে? আর আমরা বলছি ভুতুরে ভোটারগুলোকে খারিজ করো, ওটাই নির্বাচন কমিশনের কাজ, ওটাই রাজ্য প্রশাসনের কাজ। এই নির্বাচন কমিশনের হাতেই তো তার এমএলএ সার্টিফিকেট নিয়ে তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, পরপর 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তখন তো তিনি বলেননি। পরাজয়ের ভয়ে ভীত এক মুখ্যমন্ত্রীকে দেখলাম। 26-এর নির্বাচনের দেওয়াল লিখন তিনি পড়তে পেরেছেন। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আর এই রাজ্যে এখন সারা বছর খেলা, ভোটের খেলা। এক ভোটের খেলা শেষ হতে না হতেই অন্য ভোটের অঙ্ক কষা শুরু হয়ে যায়। 26-এর ভোটের খেলা আজই শুরু করে দিল তৃণমূল। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। বুঝলেন, এবার খেলার চোখ পুরোপুরি আলাদা। তো মুসলমান ভোট তারা পাবেন না ধরে নিয়ে বিজেপির অঙ্ক আর 5% হিন্দু ভোট ঘরে এলেই কেল্লা ফতে। চড়াসরে হিন্দু হিন্দু রব তুলছেন বিজেপি নেতারা। আশ্চর্যের হলেও সত্যি, বারবার তাদের উত্তর দিতে হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। কখনো বলছেন তিনি ব্রাহ্মণ, আজ আবার ফিরিস্তি দিলেন হিন্দুদের নানা অনুষ্ঠানে সরকার কদিন ছুটি দেয়। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে, ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে 2 দিন হবে, বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে। এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না। মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল, তাই সবে বরাতে 2 দিন ছুটি দিয়েছেন। উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে 14ই জানুয়ারি আমি 2 দিন ছুটি দিয়েছিলাম, তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি, আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। আরে ভুলে গেলে চলবে? পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে?
একটা কথাই শুধু বলবো, হিন্দুরা ঐক্যবদ্ধ হন, হিন্দুরা ঐক্যবদ্ধ হন, নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই। বড় বড় ভাষণ, বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে, কোনো ছুটি উইথড্র করা হয়নি, মিথ্যে কথা। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন যে পশ্চিমবঙ্গে কোনো আমলা কোনো অফিসারের ধরে কটা মাথা আছে যে তারা এইরকম একটি যে বিশ্বকর্মা ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করে দেবো এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হন। এ রাজ্যের মুখ্য সচিব ডিজিপির কোনো ক্ষমতা নেই, মাননীয় যা বলেন তাই করতে বাধ্য হন। তো কোথায় একজন কর্পোরেশনের কর্মচারী? দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই, কি কমরেডরা, বিজেপিকে এখন আমি বলবো কমরেড, কি গেরুয়া কমরেড, কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গাপুজোয় দেয়, কালী পুজোয় দেয়, সরস্বতী পুজোয় দেয়, ঈদে দেয়, বড়দিনের ছুটিটাও বন্ধ, বড়দিনে ছুটি দেয় না। জেসাস ক্রাইস্ট নো। আমরা ঈদে দুদিন দিই, বকরি ঈদেও দুদিন, সবে বরাত একদিন, দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় 10 দিন 12 দিন থাকে। কই গৌরী কমরেড, একবারও তো জিজ্ঞেস করেন না। সরস্বতী পুজোয় 2 দিন থাকে, ছট পুজোয় 2 दिन ছুটি দিই। আপনি দিল্লি কদিন ছুটি দেন? छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন। উনি ভয় পেয়েছেন কি, পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মানে তোষণকারীদের হাতে যদি বাংলার যদি দায়িত্ব থাকে, বাঙাল ঘটি একসাথে উদ্বাস্তু হয়ে নতুন একটা কোনো সম্প্রদায় হয়তো তৈরি হবে। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে। রাজনীতিটাকে খেলা মনে করেন, জোরে বল মারা মানে বলছে আরো বিজেপির উপরে ঝাঁপিয়ে পড়ো, বিরোধীদের আক্রমণ করো, ভোটারদের আক্রমণ করো, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙো। খেলা নম্বর 4 বিজেপির হবে হার। খেলা নম্বর 5 একটাই আছে, বড় খেলা। সে খেলাটা হচ্ছে বাবুঘাটে ফিরহাদ হাকিমের সাজানো ঘাটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, সপরিবার। আমি আর অঙ্ক সাজিয়ে মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারীও। গতকাল শিবরাত্রির অনুষ্ঠানে বলেন তিনি শুধু হিন্দুদের বিধায়ক। আজ তার কেনা জমিতে রাম মন্দির তৈরির জন্য জরিপের কাজও শুরু হয়ে গেল। সবাইকে বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, হিন্দু হিতে কাজ করবেন। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আগামী 6 এপ্রিল সোনাচূড়ায় যে 3.5 বিঘা জায়গা আছে, সেখানে রাম মন্দিরের শিলান্যাস করে সোনাচূড়াতে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে। আমাকে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে দায়বদ্ধ নেই। বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই।
জানেন তো, রাজ্য রাজনীতিতে বীরভূম হলো এক আশ্চর্য ধাঁধার নাম। কি না চলে সেখানে, ঝুট ঝামেলার কোনো শেষ নেই। এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা মিটিংয়েও আলাদা করে বীরভূমের নাম এলো, কত কথা হলো, কিন্তু তারপর বিষয়টা কি কোথাও থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর? একদম শুরু থেকেই তাহলে বলি আপনাদের। এদিনের সমাবেশে ঢোকার আগে এক দফা অনুব্রত মণ্ডলকে আমরা পেয়ে গিয়েছিলাম, শুনুন তখন তিনি কি বলেছিলেন। দিদি যা বলবে তাই শুনবো। কি শুনতে চান দিদির মুখ থেকে? দিদি যা বলবে তাই শুনবো। এ তো ভালো কথা, দিদি যা বলবেন কেষ্টমণ্ডল অক্ষরে অক্ষরে তা মানবেন। দলের একনিষ্ঠ নেতা তিনি, বাঘ সাধে বলে, কিন্তু তার এক সময়ের একচ্ছত্র সাম্রাজ্য তো এখন আর নেই। নিন্দুকেরা বলেন কাজলের উত্থানে অনেকটা ফিকে হয়েছে এই কেষ্টর অস্তিত্ব। ক্ষমতার ভাগাভাগি সহ্য হচ্ছে না মনে হয় দুতরফে, বারবার বিরোধ প্রকাশ্যে আসছে, বারবার শীর্ষ নেতৃত্বের তরফে সতর্ক করার পরেও ছবিটা কিন্তু বদলায়নি। তাই এবার নেতাজি ইন্ডোরে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাগুলোই বলতে হলো, শুনুন। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। কাউকে বাদ দেওয়া যাবে না, ভরসার পাত্র কাজলও। এর চেয়ে স্পষ্ট বার্তা তো আর কিছু হতে পারে না। নেতাদের মধ্যে কাটে টক্কর এখন জেলায়, আর সে কি আর নেত্রী জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে চলা উচিত বলে আমিও মনে করি। অবশ্যই কথা তো হয়, কেন কথা বলবো? জানেন তো, কিছু কিছু কথা আসলে বুঝে নিতে হয়। অনুব্রত দীর্ঘ অনুপস্থিতিতে বীরভূমের মাটিতে কাজল যে শক্তপোক্ত ভিত বানিয়ে ফেলেছেন তা কিন্তু এখন স্পষ্ট। কিন্তু অনুব্রত মণ্ডল কি সেটাই এখন মানতে নারাজ? বৈঠকের আগে বলেছিলেন দিদির কথা শিরোধার্য, আর বেরিয়ে কি হলো শুনুন। দিদি বলেছেন কাজল শেখকে কনফিডেন্স দিদি বলেছেন কথা তো হয়, কেন কথা বলবো? কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, দিদি যা বলবে তাই শুনবো। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। হাসি হাসি মুখ আর নেই হাওয়া, উল্টে এত বিরক্তি। দলনেত্রী বারবার বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ, কিন্তু তা হচ্ছে কোথায়? এদিন এত কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওদিকে বীরভূমে কি হলো? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত শান্তিনিকেতনের মোমিনপাড়া। কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল সেখানে, আর এদিন চরমে পৌঁছয়। একে অন্যকে লক্ষ্য করে ইট বৃষ্টি চললো, ভাঙচুর মারপিট কিছুই বাদ পড়লো না। আর এর মধ্যে পড়ে আবার ইটের গায়ে জখম হলেন এক পুলিশ কর্মীও। আর এই তো বাস্তব ছবি, আসলে তো এটাই ঘটছে বীরভূমের মাটিতে। মুখ্যমন্ত্রীর হাতির দাঁতের মতো একটা দেখানোর আর একটা খাবার। উনি বলার জন্য বলেন যে অনুব্রত বাবু আপনাকে একটু কাজল শেখকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে, এগুলো হবে না। মুখ্যমন্ত্রী বলেছে দেখ কেষ্ট তুই কিন্তু কাজলকে সঙ্গে নিয়ে কাজ করিস, তার মানে দেখ কেষ্ট তুই কাজলকে সঙ্গে নিয়ে এমনভাবে কাজ করিস যে তোরও 75 ভাগ যেন আমি পাই, সঙ্গে সঙ্গে কাজলের 75 ভাগটাও পাইয়ে দেওয়ার গ্যারান্টি করিস। চ্যাংডা এই জায়গাটার নাম শুনলেই জানেন আজকাল কেমন ভয় ভয় করে। নৃশংস হত্যাকাণ্ড, 3-3টে প্রাণ চলে গেছে। তারপর এখনো একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে যা শুনলে আমি আপনি প্রত্যেকে শিউরে উঠতে বাধ্য। এদিন যেমন ট্যাংরা দে পরিবারের জীবিত কিশোরের কিছু বক্তব্য সামনে এসেছে। না, সে নিজে ক্যামেরার সামনে কিছু বলেনি, কথা বলেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের সদস্যদের, যারা তার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। এবং বেরিয়ে যা বললেন এ তো চোখ কপালে ওঠার জোগাড়। কাকা প্রসন্দেই তাকে মারার চেষ্টা করেছিলেন বলে দাবি করছে কিশোর। প্রথমে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, কাজ হয়নি। এরপর খুন করার জন্য তার মুখে বালিশ চাপা দিয়ে রাখে কাকা। তারপরও সে বেঁচে গেল কিভাবে? ও যেহেতু যোগ ব্যায়াম করতো, অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো, তো কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল। ভাবা যায় এমনটাও নাকি হতে পারে?
দে পরিবারের 3 জনের মৃত্যু কিভাবে জট কাটাতে এখন ব্যস্ত পুলিশ, আর তার মধ্যে এমন কাণ্ড কারখানা ফাঁস হলো। ওই নাবালক তার মা ও কাকিমার মৃত্যু নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছে। শুনুন সে কি বলেছে শিশু সুরক্ষা কমিশনের সামনে। বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি, কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল এবং ওর তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে, ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদির পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। ট্যাংরার এই কিশোর, তার বাবা প্রণয় এবং কাকা প্রসূনকে আপাতত এনআরএস হাসপাতালে রাখা হয়েছে। আলাদা আলাদা ঘরে সবাইকে রাখা হয়েছে, কড়া পুলিশি প্রহরা রয়েছে। আর এখন অনেক সূত্র মিলিয়ে দেখতে ব্যস্ত পুলিশ। জট পুরো ছাড়ানো এখনো পর্যন্ত বাকি রয়েছে। প্রশ্ন এও ওঠে, দিনের শেষে সে নিজেও কেন আত্মহত্যায় রাজি হয়েছিল? প্রাণ বাঁচাতে শুরুতে এত যে লড়লো, অভিনয় করে বেঁচে গেল, সে কেন হাল ছেড়ে দিল শেষে? আমি বললাম যে তুমি কেন রাজি হলে? বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। রাজ্যে নারী নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির। অগ্নিমিত্রা পলের নেতৃত্বে দুর্গাপুর ডেপুটি পুলিশ কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার সঙ্গে কথা বলতে চান বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, আগে থেকে জানানোর পরও ছিলেন না ডেপুটি পুলিশ কমিশনার। পুলিশ প্রশাসনের ভূমিকায় উষ্মা প্রকাশ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের। যতক্ষণ না ডিসি আসছেন এবং আমাদের সাথে কথা বলছেন, আমরা উত্তর চেয়েছি। আমি জিজ্ঞেস করছি, আজ যদি রাস্তায় আমরা যাই, সিসিটিভি ক্যামেরা চলবে? পেট্রোল ভ্যান থাকবে রাস্তায়? আমি বিপদে পড়লে আমি কাকে ফোন করব? আমি তো থানার নাম্বার নিয়ে বসে নেই। আমার মতো সাধারণ মানুষ, আমরা তো একটা হেল্পলাইন নাম্বার চাই। কোথায় হেল্পলাইন নাম্বার? জিজ্ঞেস করলে অভদ্র ব্যবহার, কারণ আমি বিজেপি করি না। তাই এখানে বসে আছি, রান্না বান্নার ব্যবস্থা করেছি, খিচুড়ি হচ্ছে সিপি অফিসের সামনে। সারা রাত যদি জেগে থাকতে হয়, সারা রাত জেগে থাকবো, উত্তর নিয়ে যাব। বেহালা হাই স্কুলেও শিক্ষকদের ঘিরে বিক্ষোভ। স্কুলে আটকে রাখা হয়েছে শিক্ষকদের। স্কুলের উপস্থিতি পর্যাপ্ত না থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বেশ কিছু পড়ুয়াকে। পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে শিক্ষকদের স্কুলে আটকে রাখে পড়ুয়ারা। আমরা সবাই এইচএমকে চাই, এইচএমের সাথে দেখা করতে চাই। এইচএম এখানে নিজে আসুক, কেন উনি আসছে না? তাহলে কি উনি কেন পালিয়ে গেছে? এরকম শিক্ষকরা আটকে রয়েছেন, তোমরা এই বিক্ষোভ কতক্ষণ চালিয়ে যাবে? রাত হলো অনেক। যতক্ষণ না এইচএম আসবে, যতক্ষণ না এইচএম আসবে বিক্ষোভ চলবে। কিন্তু অ্যাটেন্ডেন্স সংক্রান্ত যে সমস্যা, সেই অ্যাটেন্ডেন্স তো তোমরা ফুলফিল করতে পারোনি। তো সবাই ফুলফিল করতে পারিনি। এই 80 জন যে স্টুডেন্ট রয়েছে, ক্যালকুলেশন কোনো মিস্টেক হয়েছে ওনাদের। তো আমাদের কোনো একটা ওনারা সিচুয়েশন বলে দিক যে আমরা সেটা করলে পাস করব কি পরীক্ষা দেবো। ওনারা আগে থেকেই ডিসিশন করে নিই যে আমরা পরীক্ষা দিলেও ফেল করব। তার মানে অনেক স্টুডেন্ট তারাও রয়েছে যারা এই অ্যাটেন্ডেন্স ফুলফিল করতে পারেনি, বাট তাদের থেকে 300 টাকা ফাইন নিয়ে তাদেরকে বসতে দিয়ে দিচ্ছে। স্যার বেরিয়ে যেতে চাইছিলেন বাইক নিয়ে, তোমরা স্যারকে আটকালে, কি বলতে চাইছো? স্যার চলে যাওয়ার পরে আমাদের কথা শোনার মতন আর কেউই থাকবে না। হেড স্যার এখনই আসছে না, স্যারেদের বিপদে আমাদের বিপদে আসবে বলে আপনাদের মনে হয়? উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। হোটেল রুম থেকে সুলতান হোসেন নামে এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। সুলতান চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তা রক্ষী ছিলেন। ঘটনার সময় পুলিশ কর্মীর সঙ্গে ওই রুমেই ছিলেন এক মহিলা। তাকে আটক করেছে পুলিশ। মহিলার সঙ্গে পুলিশ কর্মীর সম্পর্ক কি, তা এখনো স্পষ্ট নয়। হামিদুল রহমান চোপড়ার বিধায়ক, তার নিরাপত্তারক্ষী সুলতান, তার আজ দেহ উদ্ধার হয় হোটেলের রুম থেকে। আর যখন তার দেহ উদ্ধার হয় তখন তার সঙ্গে এক মহিলাও ছিলেন। তাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। মহিলার সঙ্গে পুলিশ কর্মীর কি সম্পর্ক, তাই ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে।